আমি যতটুকু, আমি অত বেশি জ্ঞানী লোক নই, এখানে অনেক জ্ঞানী আইনজ্ঞ আছেন, আমি সংবিধান সাধারণভাবে পড়ি। সেখানে আমি যেটা দেখেছি, যেটা এটা হলো যে 29-এ বলা আছে যে নিয়োগ লাভের ক্ষেত্রে সুযোগের সমতা থাকবে। আর সরকারকে একটা দেওয়া হয়েছে রাইট, সেটা হলো কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ কাউকে কোনো জন্মস্থানের কারণে কোনো নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের অযোগ্য হইবেন না, কিংবা সেই ক্ষেত্রে তার প্রতি বৈষম্য প্রদর্শন করা যাইবে না। শুধু কিছু বলা আছে যে সরকারকে অথরিটি দেওয়া আছে নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের জন্য, অনগ্রসর অংশ যাহাতে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রতিনিধিত্ব লাভ করতে পারেন সেই উদ্দেশ্য তাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা যাবে। অনগ্রসর আমরা নিগোষ্ঠীকে দিতে পারি, সংখ্যালঘুতে দিতে পারি। অনগ্রসর যারা থাকেন বা জেলা কোটাতের জন্য আমরা অনেকদিন থেকে আন্দোলন করেছি উত্তরবঙ্গের মানুষ, যে আমরা অনগ্রসর, সেভাবে আমাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রজন্ম যারা থাকবেন তারা সবাই অনগ্রসর, এটা আমি মানতে রাজি না। কাজে এই জিনিসটা, এবং এইটার ব্যাপারে সংবিধান পরিবর্তনের কিন্তু আবার আমি দেখলাম 7-এর ক্ষয় আছে। এই বিধানটিকে কিন্তু সংবিধান পরিবর্তন করার এই সংবিধান এরাও করছে না। কাজে এই সংবিধানকে যদি মানতে হয় তাহলে আমাদের মানতে হবে যে আপনি অনগ্রসর যারা নন, মুক্তিযোদ্ধা সবাই অনগ্রসর বা এরকম পিছিয়ে পড়া অবস্থানে নেই। কাজে তার বিষয়টি ওইভাবে দেখাটা আমি মনে করি সংবিধান সম্মত নয়। এটা আমার ব্যক্তিগত মত, আমি হয়তো আইনজ্ঞ নই। তবে এটা আমি আশা করব যে সরকার এই জিনিসটিকে যথাযথভাবে গ্রহণ করবেন, এবং যেহেতু সরকারি একটা সিদ্ধান্ত আগেই দেওয়া হয়েছে, সম্ভব যদি পরিবর্তন করতে হয়, যেগুলো আগে ছিল ওগুলো দিতে পারেন, কিন্তু মুক্তিযোদ্ধার কোটাতে একেবারে এত বড় অংশ 30%। আর একটা বিষয় আমি ছাত্রদের কাছে যেটা দেখেছি, এটাও তাদের দাবিটা আমি মনে করি রিজনেবল, রেশনাল। সেটা হলো যে যদি অন্য কোনো জায়গা থেকে না আসে তাহলে মুক্তিযোদ্ধার কোটা থেকে এটা দিতে হবে। কেন? মেধা থেকে দিতে পারেন। মেধা তো আমাদের প্রথম দরকার, মেধা, তারপরে তো অন্য কিছু। দেশকে সামনে এগিয়ে যেতে হবে। সামনের বিশ্ব তো আমাদের এই সেন্টিমেন্টের উপর থাকবে না, আমাদের কম্পিটিশন করতে হবে, সারা বিশ্বের সঙ্গে আমাদের প্রতিযোগিতায় যেতে হবে। সেখানে মেধাকে যদি আমি প্রাধান্য না দিই তাহলে আমি প্রতিযোগিতা করবো কিসের বেশি? তো সেইখানে আমি মনে করি সরকারকে আমরা অনুরোধ থাকবো যে এই বিষয়টি যেন তারা আইন যেটা কেস হয়েছে এটা যেন যেটা অ্যাপিল হবে, এবং আমরা আশা করব এই অ্যাপিলের মাধ্যমে কিছু একটা সুফল আসবে। স্পিকার, আরেকটি বিষয় যেটা দেখা যাচ্ছে সবাই কমা যাচ্ছে, সেটা হলো যে সার্বজনীন পেনশন স্কিম যেটা ডিক্লেয়ার করা হয়েছে, এটা নিয়ে একটা আন্দোলন চলছে অনেকেই। আমি এটা দেওয়ার চেষ্টা করলাম, দেখলাম যে আগে যেটা সার্বজনীন পেনশন স্কিম দেওয়া হয়েছিল এটাতে খুব একটা বেশি সাড়া আসেনি, যে কোনো কারণেই হোক। আর পরবর্তী এখন যেটা দেওয়া হয়েছে, এখানে ইউনিভার্সিটি শিক্ষক টিক্ষক নেতা এরা বেশিরভাগই কিন্তু সরকারি সমর্থক, তারা সরকারের মোটামুটি সরকারের কাছের লোক, কিন্তু ওনারা এটাকে মানতে চাচ্ছেন না। আমি জিজ্ঞাসা করলাম তাদের অসুবিধাটা কি। তারা সুযোগ সুবিধাটা যেটা পাচ্ছেন সেটা আগের চেয়ে কম হচ্ছে মনে করছেন, অনেকে কম হচ্ছে এটাও মনে করছেন না, তারপরে এটা চাচ্ছেন না। এখানে আমি একটা জিনিস খেয়াল করলাম, সেটা হলো এটা বললেও খারাপ শোনায়, সেটা হলো মানুষের আস্থাহীনতা হচ্ছে, যে আপনার যেটা সরকার কমিট করছে সেটা আলটিমেটলি দিতে পারবে কিনা, দিবে কিনা, সঠিকভাবে পাবো কিনা, এটা বড় ধরনের একটা আস্থাহীনতা। আমি মনে করি এটা আমাদের দেশ বা সরকারের কারোর জন্য এটা মঙ্গলজনক নয়। আমি একবার সিঙ্গাপুরে গিয়েছিলাম স্পিকার, সেখানে দেখেছিলাম যে ওদের একটা অফিসার, অনেক আগে আমি তো চাকরি করতাম অয়েল সেক্টরে, দেখলাম যে তারা একদিন সকালে পেপারে দেখলাম যে তাদের বেতন সব কমিয়ে দেওয়া হয়েছে সরকারি। আমি তো মনে করলাম আজকে থেকে আর কাজকর্ম হবে না, সব আবার দেশে ফিরে যাবো। ওরা অফিসে গিয়ে বলি কোনো খারাপ শব্দ নেই। আমি মনে করছি আমি ভুল দেখেছি বোধহয়। পরে দেখা গেল যে ওরা বলছে যে না আমরা তো জানি এটা কমানো হচ্ছে, তাতে কি হয়েছে? আমাদের সরকার বলেছে এটা কমানোর দরকার, কমাচ্ছে। সরকার আবার দরকার মতো ঠিক করে দেবে। আমাদের এখানে চিন্তা করার তো কিছু কারণ নেই, সরকার আমাদের ব্যবস্থা দেখবে। এই যে আস্থা, এত বড় আস্থা সরকারের উপর, আমি মনে করি এইটা একটা সরকারের জন্য বড় বিরাট শক্তি। আমাদের এই শক্তি আমরা হারিয়ে ফেলছি কিনা এই বিষয়টি আমার মনে হয় দেখা দরকার। সেই হিসাবে আমি মনে করি, আর এখানে এই কারণটাও বলছি একটা কথা, আমার একটা এক্সাম্পল, প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমার কাছে এসেছিল প্রায় বছরখানেক আগে, আজকে আবার এটা আমি দেখলাম। সেখানে হলো পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের একটা রাবার বাগান ব্যবস্থাপনা ইউনিট, সরকারি চাকরি, সরকারি, সেখানে তাকে কি টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া হবে, তাকে লিখিতভাবে দেওয়া হয়েছে। চাকরি 17 সালে রিটায়ার করা, মানে 35 জন লোককে কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, তাদের আবার বকেয়া বেতনও দেওয়া হচ্ছে না, টাকার নাকি ফান্ড নেই। সরকার কমিট করেছে, সরকার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে, সরকার বলছে টাকা নেই। আমি একবার মাননীয় মন্ত্রীর কাছে পাঠিয়েছিলাম, ভদ্রলোক অনেক দৌড়দৌড়ি করে, পরে বললাম আমরা কোর্টে গেছি কেস করে, এখন কোর্টে নাকি রায় হয়েছে, এই রায়ের বাস্তবায়নের জন্য তারা অপেক্ষা করছে। তাহলে সরকার এগ্রিমেন্ট করলেন সরকারি সংস্থা, সরকারি মিনিস্টার আমলে।
সেখানে আমরা যদি টাকা না দিতে পারি তাহলে পরবর্তীতে পেনশনে আপনি টাকা দিবেন, এটা বিশ্বাস করবে কিভাবে মানুষ? এইভাবেই তো মানুষের বিশ্বাস ভঙ্গ হয়ে যাচ্ছে। মানে স্পিকার, এই বিষয়টি দেখার জন্য এই জন্য আমি বলছি যে এগুলো একটু খেয়াল করা দরকার আমার মনে হয়। শিক্ষার মান, এটা অনেকেই বলেছেন শিক্ষার মান নিম্নগামী। আমরা শিক্ষায় খরচ যাই করে বাজেটে যত পার্সেন্টেজ হোক, বেশিরভাগ করে অবকাঠামোতে অনেক সুযোগ সুবিধা, অনেক ধরনের টাইপের ব্যবস্থা আমরা তৈরি করছি। এখন অনেক নতুন নতুন স্কিম আনছি, অনেক সুযোগ সুবিধা, ওটা ঠিক আছে, টাকা পয়সা দিচ্ছি। কিন্তু যে জিনিসটা আসল কারিগর, ম্যান বিহাইন্ড দি গান ইজ এ শিক্ষক, তাদেরকে কিন্তু আমরা বেতন দিচ্ছি না। কম বেতন দেওয়ার কারণে আমরা সারা এশিয়ার মধ্যে, দক্ষিণ এশিয়ার মধ্যে এবং সারা বিশ্বের মধ্যে প্রায় লোয়েস্ট এইসব প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষকদের টাকা দেওয়ার ব্যাপারে। আমি দু একটি বলি শুধু। প্রাথমিক শিক্ষায় শিক্ষকদের মাসিক বেতনের গড় মালদ্বীপে 1,11,900 টাকা, আর ভারতে 33,445 টাকা, আমাদের বাংলাদেশে 19,977 টাকা। তো এই একটা জিনিস দেখলাম। আর মাধ্যমিকেও দেখলাম যে একই অবস্থা। মালদ্বীপে 90,000 টাকা, পাকিস্তানে 30,000 টাকা, বাংলাদেশে 17,500 টাকা। তো এখন প্রশ্ন হলো যে ভালো যদি বেতন না দেন, ভালো লোক তো আসবে না, ভালো লোক আসলেও থাকবে না। তো আপনি যদি শিক্ষক যেটা গড়ার কারিগর, যারা মানুষ করবে, তাদেরকে যদি সঠিক না দেন, যন্ত্রপাতি যতই দেন, যত সুযোগ সুবিধা দেন, এটাতে কোনো লাভ হবে না। আমরা যখন ছাত্র ছিলাম, একেবারে টিনের চাল এবং বেড়ার ঘরে প্রাথমিক শিক্ষা হয়েছে, তার জন্য তো আমাদের কোনো অসুবিধা হয়নি। মানে স্পিকার, আমাদের আরেকটা কথা আমি আগেরবার বলেছিলাম, এইবার আবার বলছি, আমার মনে হয় জিনিসটা বিবেচনা করা দরকার। সেটা হলো, আমি করে দেখেছি আমাদের আশেপাশে ভারত সহ সব দেশ, এমনকি শ্রীলঙ্কা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সব জায়গায়, অস্ট্রেলিয়া, জাপান, জার্মানি, সব জায়গায় এমপিদের জন্য একটা বিভিন্ন ক্যাটাগরিতে তাদেরকে একটা পেনশনের ব্যবস্থা করা হয়। এমপিদেরকে পরবর্তীকালে তাদেরকে নানান এয়ারপোর্টের সুযোগ সুবিধা দেওয়া হয়। আমি শুধু ভারতের কথাটা এখানে বলবো, সেটা হলো একজন প্রাক্তন সংসদ সদস্য প্রতি মাসে ন্যূনতম 20,000 রুপি পেনশন পাওয়ার অধিকারী, এবং এছাড়া যে কোনো হাউসে 5 বছরের অধিক এক বছরের জন্য 1,500 রুপি করে পেনশন প্রাপ্য হন, এবং তাদেরকে ফার্স্ট ক্লাস ট্রেন যাত্রী করা সহ অন্যান্য ভিআইপি ফ্যাসিলিটি আজীবন দেওয়া হয়। কাজে আমি মনে করি যে আমাদের সকল এমপিরাই সবসময় সেইভাবে অর্থবান বা ব্যবসায়ী নন, অনেকে রাজনীতিবিদ এবং অনেকেই খুব একটা বেশি টাকা পয়সার মালিক নন। সেদিকে চিন্তা করলে এমপিদের এই বিষয়টি আমার মনে হয় আমাদের একটু দেখা উচিত। এটা আমার ব্যক্তিগত ধারণা মানুষের, যে কিছু যেটা ভারতের আছে অন্তর্গত, সেটাও যদি আমাদের দেওয়া হয়, তাহলে অনেক মানুষ অত সৎ থাকার জন্যই চেষ্টা করবেন। যেমন নির্বাচনে খরচ কমানোর জন্য অনেক আইন আছে, যদিও এটা বাস্তবে পালন করা হচ্ছে না, কিন্তু করা তো ওই জন্যই যে গরিব যারা টাকা পয়সা নেই, ভালো দেশপ্রেমিক, তারা যেন রাজনীতিতে টিকে থাকতে পারে। তো আমাদের সেইভাবে ব্যবস্থা করা উচিত। মানে স্পিকার, আরেকটা কথা হলো, আমাদের স্বাস্থ্যসেবা কমিটিতে আমাদের 22টা ডিস্ট্রিক্টের করা হয়েছে, ব্যবস্থাপনা কমিটির জন্য দেওয়া হয়েছে। সেখানে আমরা দেখলাম যে মাত্র একটাতে আমাকে দেওয়া হয়েছে, আর দুটোতে আমাদের এমপিরা আছেন সদরের, কিন্তু ওনাদেরকে দেওয়া হয়নি। আমরা যদি কোনোখানে কোনো অবস্থান না দেখতে, আমাদের 11টা মাত্র সরাসরি নির্বাচিত। আর সেখানে আমি রিকোয়েস্ট করবো যে এগুলো রিপোর্ট না দেখলে আমাদের তো দলীয়ভাবে কোনো কাজ করা খুবই অসুবিধা। আমাদের যেখান জায়গায় সুযোগ আছে, আগেটা নিয়মই ছিল যে যারা সদরের এমপি হবেন তারাই এই হসপিটাল ব্যবস্থাপনা কমিটি থাকবেন। তো এটা আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে বলেছি, উনি এটাতে বিবেচনা করবেন বলেছিলেন। আশা করি ভবিষ্যতে এই জিনিসগুলি দেখা হবে। আরেকটা কথা হলো, আমাদের এখানে দৈনিক ভিত্তিতে কিছু শ্রমিক গণপূর্ত গৃহ মন্ত্রণালয়ে কাজ করে। আচ্ছা, তাদেরকে ব্যবস্থাটা পার্মানেন্ট করার জন্য তারা করেছে। আমি মনে করি তাদের এটা দেখা উচিত। মানে স্পিকার, শুধু একটা কথা বলে আমার এটা করবো যে আমাদের অনেক সময় যে কোনো ব্যাপারে, যেমন কয়েকদিন আগে একজন মানুষ সদস্য বললেন যে এরশাদ সাহেবের সময় সব মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, তার ফলে দেশের অনেক ক্ষতি হয়ে গেছে। তো এই জন্য আমি বলতে চাই একটা কথা, আমাদের নেতা আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ, তিনি কিন্তু জনগণের, আমি যেটা গতদিন বলেছিলাম, উনি যথেষ্টভাবে জনপ্রিয় ছিলেন, আমৃত্যু এখনো ওনার মানুষের অন্তর স্থান, সেটা ওনার চেহারা দেখে নয়, ওনার কথা শুনে নয়, ওনার কাজে সন্তুষ্ট, মানুষের অন্তরে উনি স্থান করতে পেরেছিলেন ওনার কাজের জন্য। তো এখন আমাদের অনেক কথা বলা হয়, আমি শুধু একটি কথা এখানে বলবো, এখানে উনি এরশাদ সাহেবের কি অবদান বাংলাদেশের সর্বত্র বিরাট ভাবে আছে, এটাকে ফেলে দেওয়ার কোনো উপায়